নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি অ্যানাল ফিচার্স ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মেন আলোচনা আমরা ফিরছি। তো এই ভিডিওতে আমরা প্রথমে জেনে নেব অ্যানাল ফিচার্স কি, কেন হয়, কাদের হয়, কি কি লক্ষণ রয়েছে, কি কি তার ম্যানেজমেন্টগুলি আছে, এবং সর্বশেষে অ্যানাল ফিচারের জন্য সেরা সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা জেনে নেব অ্যানাল ফিচার্স কি। মলদ্বারে যে মিউকাস মেমব্রেনগুলি রয়েছে বা সফট টিস্যু রয়েছে, সেগুলো কোনো কারণে ক্র্যাকড বা ছিঁড়ে গিয়ে বা ফেটে গিয়ে এই অ্যানাল ফিচার্স তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অ্যানাল ফিচার্স কেন হয়। তোর প্রধান বা অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। যাদের মল খুব শক্ত হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরে এই কোষ্ঠকাঠিন্যতা চলতেই থাকে, তারা কিন্তু সহজেই অ্যানাল ফিচার্স রোগে আক্রান্ত হয়ে থাকেন। নম্বর 2, যাদের দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকে। আপনারা তো ভাবছেন যে ডায়রিয়া তো একটা নরম হচ্ছে, তাই সেখানে কেন অ্যানাল ফিচার হবে? তো এখানেও অ্যানাল ফিচার্স হয়। তার অন্যতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন। শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য সব টিস্যুগুলি রয়েছে মলদ্বারের মধ্যে, সেগুলো ফেটে গিয়ে বা ছিঁড়ে গিয়ে অ্যানাল ফিচার ডেভেলপ হয়। এরপরে নম্বর 3 যদি আমরা ধরি, সেক্ষেত্রে হচ্ছে যাদের নর্মাল ডেলিভারি বা যেটাকে ভ্যাজিনাল ডেলিভারি বলা হয়, সে সময় অতিরিক্ত চাপ পড়ে যায় রেকটামের উপর বা মলদ্বারের উপর। তখন কিন্তু মলদ্বার আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু অনেক সময় ফেটে গিয়ে এই অ্যানাল ফিচার্স তৈরি থাকে। নম্বর 4, যারা অ্যানাল সেক্স করে থাকেন, তারা কিন্তু সহজেই এই রোগে আক্রান্ত হন। তো এখন জেনে নেব এর কি কি লক্ষণ রয়েছে। তো নম্বর 1 হচ্ছে মলত্যাগের সময় প্রচণ্ড ব্যথা বা জ্বালা। নম্বর 2, মলত্যাগের পরে ওই জ্বালা থাকে, বিশেষ করে কয়েক ঘন্টা অবধি সেটা থাকতে পারে বা এর স্থায়িত্ব হতে পারে। নম্বর 3 হচ্ছে মলত্যাগের সময় জ্বালা বা ব্যথার সঙ্গে সঙ্গে লাল টকটকে বা উজ্জ্বল বা ব্রাইট রেড ব্লাড বা রক্ত বেরিয়ে আসে। নম্বর 4 হচ্ছে মলদ্বার যে ফেটে গেছে বা ক্র্যাকড হয়েছে, সেটা কিন্তু খালি চোখেই দেখা যায়। নম্বর 5, অনেক সময় পেশেন্টের মনে হয় তার মলদ্বারে কোনো গুটি বা অনেক সময় মলদ্বারের পাশে সত্যিই কোনো স্কিন ফোল্ড বা কোনো গুটি তৈরি থাকে। তো ট্রিটমেন্টের আগে আমরা এখন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। যেহেতু এই রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন, সুতরাং আমাদের আগে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হাত থেকে রক্ষা পেতে হবে। কনস্টিপেশন নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে উপরের লিঙ্কে গিয়ে দেখতে পারেন। তো প্রথমেই কনস্টিপেশন দূর করার জন্য আমাদের যেটাকে বলা হয় হাই ফাইবারযুক্ত খাবার খেতে হবে। এছাড়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, বিশেষ করে রেড মিট, ঘি, পনির, দুধজাতীয় প্রোডাক্ট বা যে খাবারগুলোর মধ্যে ফাইবার থাকে না বললেই চলে, সেই খাবারগুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। নম্বর 2, ওয়ার্ম বাথ সম্ভব হলে পেশেন্টকে নিতে হবে, কারণ এখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে এই রোগ থেকে সহজেই দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। নম্বর 3 হচ্ছে আক্রান্ত স্থানে পিওর বা বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করা খুবই দরকার, এবং এতে আক্রান্ত স্থানের ক্ষতগুলি তাড়াতাড়ি দূর হয়ে যায় বা দূরীভূত হয়। নেক্সট, প্রচুর পরিমাণে জল এবং সবুজ শাকসবজি ফলমূল বেশি পরিমাণে খেতে হবে। মোট কথা হচ্ছে কনস্টিপেশনকে যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যাবে, ততই তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অ্যানাল ফিচার্সের সেরা সেরা হোমিওপ্যাথি ওষুধগুলি। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিনস র্যাটানিয়া 30। র্যাটানিয়া 1 নম্বর মেডিসিন বা নম্বর 1 মেডিসিন বলা হয় অ্যানাল ফিচারের জন্য। তো যখন মলত্যাগ করার পরেও সেই যন্ত্রণা বা সেই জ্বালা বা সেই ব্যথা কয়েক ঘন্টা অবধি থেকে যায়,
বা এর স্থায়িত্ব হয়, সেক্ষেত্রে র্যাটানিয়া 30 খুবই অবর্থ মেডিসিন। এবং এর আরেকটি উল্লেখযোগ্য সিমটম হচ্ছে মল নরম হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর স্ট্রেস দিয়ে বা চাপ দিয়ে মলত্যাগ করতে হয়। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার 15 দিন থেকে 1 মাস অবধি চালানোর প্রয়োজন হতে পারে। নেক্সট মেডিসিনস অ্যাসিড নাইট্রিক 200। যদি অ্যানাল ফিশার্স খুব পুরনো হয়ে থাকে বা ক্রনিক হয়ে থাকে এবং যেখানে মলত্যাগের সময় ব্যথার সঙ্গে সঙ্গে ব্লিডিং হয় বা রক্ত বেরিয়ে আসে, সেটা ফোঁটা ফোঁটা হয়েও বেরিয়ে আসতে পারে বা মলের সঙ্গে লাগানো অবস্থায় বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক 200 খুব ইফেক্টিভ মেডিসিনস। এর আরেকটি উল্লেখযোগ্য সিমটম হচ্ছে আক্রান্ত রোগীর পেচ্ছাবে কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ থাকবে। তো এক্ষেত্রে ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 15 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস সালিসিয়া 200। যদি আক্রান্ত ব্যক্তির মল খুবই শক্ত হয়ে থাকে, বিশেষ করে প্রথম দিকের মল খুব শক্ত এবং পরে সফট বা নরম মল আসে, সেক্ষেত্রে সালিসিয়া খুবই ইফেক্টিভ মেডিসিন। এবং এই রোগীদের কনস্টিপেশন এমন হয় অনেক সময় মল বেরিয়ে এসেও আবার ভেতর দিকে ঢুকে চলে যায়, যেটাকে বলে রিভার্স, মানে আবার ভিতরে ঢুকে যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাইলিসিয়া খুবই ইফেক্টিভ মেডিসিন। তার সঙ্গে নিশ্চয়ই অন্যান্য সাইন সিমটমগুলি মিলিয়ে নিতে হবে, যেমন সাইলিসিয়ার হাতে পায়ে প্রচুর ঘাম হবে এবং পেশেন্ট একটু চিলি হবে। তো এই সিমটমগুলি কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। তো ডোজ হচ্ছে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 15 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন থুজা 200। যদি আক্রান্ত ব্যক্তির মলদ্বার সামান্য স্পর্শেই খুব সেন্সিটিভ এবং পেইনফুল হয়ে থাকে বা বেদনাদায়ক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু থুজা খুবই ইফেক্টিভ মেডিসিন। এর সঙ্গে সঙ্গে থুজার অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটমগুলি যদি মিলে যায়, যেমন রোগী দুধ খেতে খুব ভালোবাসে, মাথায় প্রচুর ঘাম হয়, লবণ জাতীয় খাবার খুব পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু থুজা খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। নেক্সট মেডিসিন সালফার। আক্রান্ত ব্যক্তির মলদ্বার যদি অতিরিক্ত জ্বালা করে থাকে এবং কনস্টিপেশনের সঙ্গে সঙ্গে ডায়রিয়া অল্টারনেট করে এবং আক্রান্ত ব্যক্তির দুধ জাতীয় খাবার খেলে সমস্যাগুলি বেড়ে যায়, আক্রান্ত ব্যক্তি খুব নোংরা প্রকৃতি হয়ে থাকে, সহজে স্নান করতে চায় না, সেক্ষেত্রে সালফার 200 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। নেক্সট মেডিসিন পায়োনিয়া 30। আক্রান্ত ব্যক্তির মলত্যাগের সময় যদি প্রচুর দুর্গন্ধ বেরিয়ে আসে বা আক্রান্ত স্থানটি খুবই দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, বিশেষ করে ফেটে যাওয়া জায়গাগুলি, তখন কিন্তু পায়োনিয়া 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ চালানোর প্রয়োজন হতে পারে। নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম 200। যদি আক্রান্ত ব্যক্তি রেকটাম বা মলদ্বার ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে প্রচণ্ড ইচিং, ব্যথা তো রয়েছেই, তার সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকছে বা চুলকোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পেট্রোলিয়াম খুবই ইফেক্টিভ মেডিসিন। তবে এখানে একটা লক্ষণীয় সিমটম হচ্ছে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু শীতকালে বেশি বৃদ্ধি পেয়ে থাকে, তখন কিন্তু আমরা পেট্রোলিয়ামের কথা অবশ্যই ভাববো। মেডিসিন ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। এছাড়া আরেকটা ওষুধ না বললে নয়, সেটা হচ্ছে নাক্সভূমিকা 200। নাক্সভূমিকা 200 মোটামুটি একটা হোমিওপ্যাথিক অলরাউন্ডার মেডিসিন। এমন কোনো অর্গান নেই, এমন কোনো রোগ নেই যেখানে নাক্সভূমিকা ব্যবহার হয় না। তো অ্যানাল ফিশার্স ক্ষেত্রে নাক্সভূমিকা তখনই বেশি ইফেক্টিভ যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির একটা অ্যালকোহলিক টেন্ডেন্সি বা মদ্যপান করার অভ্যাস রয়েছে, তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, অতিরিক্ত বিস্কুট খেতে ভালোবাসেন এবং যার ঠিকমতো ঘুমও হয় না বললেই চলে, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু নাক্সভূমিকা 200 খুবই ইফেক্টিভ। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। এর সঙ্গে কিন্তু অবশ্যই একটি অয়েন্টমেন্ট লাগাতে ভুলবে না, সেটা হচ্ছে অ্যাসকুলাস। মলত্যাগের পরে মলদ্বারটি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করার পর ভালো করে মোছার পরে কিন্তু এই অ্যাসকুলাস অয়েন্টমেন্টটি লাগাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ যার সাইন সিমটম আপনার সঙ্গে ঠিক মনে হবে, সেই ওষুধের সঙ্গে সঙ্গে যে ম্যানেজমেন্ট বলা হয়েছে
এবং যে ডায়েট বলা হয়েছে সেগুলো যদি আপনারা মেনটেন করেন, তবে অবশ্যই এই রোগের হাত থেকে খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন এবং যেটা হবে পার্মানেন্ট মুক্তি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।